চলুন সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়া যাক। এই বিশ্লেষণে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে কমবেশি সবার মনেই বেশ কৌতূহল থাকে। একটা নতুন সরকার ঠিক কিভাবে আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষমতা হাতে পায়। আজ আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের ভেতরের খুঁটিনাটি একদম ধাপে ধাপে খুব সহজ ভাষায় ভেঙে দেখব। বাইরে থেকে বা ধরুন টিভির পর্দায় দেখলে মনে হতে পারে এটা হয়তো শুধুই একটা প্রথাগত বা আনুষ্ঠানিক ইভেন্ট, কিন্তু বাস্তবটা একদম আলাদা। শপথ গ্রহণ কিন্তু স্রেফ কোনো ফর্মাল অনুষ্ঠান নয়, এটা হলো একটা সরকারের পথ চলার একদম অফিসিয়াল শুরু। ঠিক এই মুহূর্তেতেই আক্ষরিক অর্থে সাংবিধানিক ক্ষমতার চূড়ান্ত হাত বদলটা ঘটে যায়। আজকের এই বিশ্লেষণটাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1. সেটিং দ্য স্টেজ বা প্রাথমিক প্রস্তুতি। 2. দ্য স্টেপ বাই স্টেপ ওথ প্রসেস। 3. আ শো অফ পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক শক্তির প্রদর্শনী। এবং 4. দ্য ফাইনাল শিফট ইন পাওয়ার। তো শুরুতেই আসা যাক প্রথম ভাগে, সেটিং দ্য স্টেজ। একটা নতুন সরকারের ক্ষমতা গ্রহণের জন্য কিন্তু যেন-তেন জায়গা হলে চলে না। প্রয়োজন হয় বিশাল এবং ঐতিহাসিক কোনো ভেন্যুর। ধরুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিংবা স্বয়ং রাজভবনের মতো জায়গা। আর সেখানে যে লেভেলের প্রস্তুতি নেওয়া হয় তা সত্যিই বিশাল, কারণ পুরো রাজ্য এমনকি গোটা দেশের নজর থাকে এই মঞ্চটার দিকেই। এই প্রস্তুতির ব্যাপ্তি আসলে কতটা গভীরে পৌঁছায় সেটা একবার চিন্তা করলেই বোঝা যায়। ভিআইপিদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা, পুলিশের একদম সুপরিকল্পিত অবস্থান, সংবাদ মাধ্যমের জন্য বিশেষ সেটআপ আর গণ্যমান্য অতিথিদের বসার নির্দিষ্ট জায়গা, সব মিলিয়ে রীতিমতো একটা বিশাল ব্যাপার। এই নিখুঁত ভৌত প্রস্তুতিগুলোই কিন্তু একটা মসৃণ আর নিরাপদ ক্ষমতা হস্তান্তরের আসল ভিত তৈরি করে দেয়। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রদের একজন হলেন রাজ্যের রাজ্যপাল বা গভর্নর। সাংবিধানিকভাবে তিনিই হলেন রাজ্যের প্রধান নির্বাহী। তার উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠান আক্ষরিক অর্থেই অসম্পূর্ণ, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে পুরো শপথগ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। মূলত তিনি এখানে প্রধান কর্ণধার হিসাবে কাজ করেন। এবার আমরা যাব দ্বিতীয় ভাগে, দ্য স্টেপ বাই স্টেপ ওথ প্রসেস। সংবিধানে কিন্তু ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে নির্দিষ্ট করা আছে। এখানে রাজ্যপাল শপথবাক্য পাঠ করেন, আর যিনি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি সেই বাক্যগুলো হুবহু উচ্চারণ করেন। এই সরাসরি কথোপকথনটা বেশ মুগ্ধ করার মতো। রাজ্যপাল প্রথমে কথা বলেন আর মুখ্যমন্ত্রী তাকে অনুসরণ করেন, আর ঠিক এভাবেই সম্পন্ন হয় একটা আইনি চুক্তি। এখানে একটা দারুণ ব্যাপার আছে, শপথ কিন্তু আসলে একটা নয়, দুটো। প্রথমটা হলো ওথ অফ অফিস বা পদের শপথ, যেখানে মুখ্যমন্ত্রী কথা দেন যে তিনি অক্ষরে অক্ষরে সংবিধান মেনে দায়িত্ব পালন করবেন। আর দ্বিতীয়টা হলো ওথ অফ সিক্রেসি বা গোপনীয়তার শপথ, অর্থাৎ রাষ্ট্রের কোনো গোপন তথ্য তিনি কখনোই ফাঁস করবেন না। দায়িত্ব পালন করা আর রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করা, এই দুটোর মধ্যে একটা স্পষ্ট রেখা কিন্তু এখানেই টেনে দেওয়া হয়। এই শপথ প্রক্রিয়াটা পুরো প্রশাসনকে একদম ধাপে ধাপে গড়ে তোলে। প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী, এরপরে একে একে আসেন ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রীরা, আর সবার শেষে শপথ নেন প্রতিমন্ত্রীরা বা মিনিস্টার্স অফ স্টেট। এই যে একটা কঠোর ধারাবাহিকতা, এটা প্রমাণ করে যে একটা সরকার কোনো এলোমেলো ব্যাপার নয়, বরং এটা স্তরে স্তরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তৈরি হয়। এবার আসা যাক তৃতীয় ভাগে, শো অফ পলিটিক্যাল পাওয়ার। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এই শপথ গ্রহণে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা। এত সব হেভিওয়েট নেতাদের উপস্থিতি কিন্তু একটা সাধারণ আইনি বাধ্যবাধকতাকে বিশাল এক রাজনৈতিক শক্তির প্রদর্শনীতে রূপান্তর করে। নতুন সরকারের জন্য এটা একটা বিরাট বৈধতা বা ভ্যালিডেশন হিসেবে কাজ করে। এর সাথে আবার অনেক সময় যোগ হয় সাংস্কৃতিক একটা গুরুত্ব। ধরুন শপথ গ্রহণের দিনটা যদি 9ই মে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মতো কোনো বিশেষ দিনে ঠিক করা হয়, তাহলে সেটা সাধারণ মানুষের আবেগের সাথে খুব সহজেই মিশে যায়। একদম কৌশলগতভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ দিন বেছে নিলে ক্ষমতা পরিবর্তনের এই অনুষ্ঠানের ওজন আর আবেগীয় আবেদন বহুগুণ বেড়ে যায়।
আর এই পুরো বিষয়টাকে আরও বিশাল আকার দেয় মিডিয়া কভারেজ। সারা দেশে লাইভ টেলিভিশন ব্রডকাস্ট, ইউটিউবে রিয়েল টাইম স্ট্রিমিং, সরাসরি সাংবাদিকদের সাক্ষাৎকার, সব মিলিয়ে গোটা দেশের মনোযোগ আটকে থাকে এই একটা অনুষ্ঠানে। মানে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ কিন্তু এই নতুন প্রশাসনের আত্মপ্রকাশের সাক্ষী থাকছে। সবশেষে আমরা এসে পড়েছি চতুর্থ এবং শেষ ভাগে, দ্য ফাইনাল শিফট ইন পাওয়ার। শপথ শেষ হওয়ার ঠিক পরের মুহূর্তগুলো সত্যিই চমকপ্রদ। প্রথম 1 ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং বা রাজভবনে পৌঁছে যান। তৃতীয় ঘণ্টার মধ্যে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে সরকারি বিভাগ বা ডিপার্টমেন্টগুলো আনুষ্ঠানিকভাবে বণ্টন করে দেওয়া হয়। আর প্রথম দিনেই নতুন সরকার একদম পুরোদমে তাদের কাজ শুরু করে দেয়। একটা প্রতীকী ক্ষমতা কিভাবে চোখের পলকে কার্যকারী প্রশাসনে পাল্টে যায়, এটা তারই প্রমাণ। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় বা টেক অ্যাওয়ে কী দাঁড়ালো, তা হল এই অত্যন্ত নিখুঁত এবং সুপরিকল্পিত প্রক্রিয়াটাই হল সেই সুনির্দিষ্ট মেকানিজম যেখানে আক্ষরিক অর্থেই একটা যুগের অবসান ঘটে আর একটা নতুন যুগের সূচনা হয়। এটাই পুরনো সরকারের নিশ্চিত সমাপ্তি আর নতুন সরকারের একেবারে আনুষ্ঠানিক যাত্রা। সবশেষে একটা দারুণ প্রশ্ন থেকে যায়। এখন যেহেতু সব মন্ত্রীদের বিভাগ বণ্টন হয়ে গেছে এবং ক্ষমতা পুরোপুরি হস্তান্তরিত হয়েছে, নতুন সরকারের একেবারে প্রথম পদক্ষেপটা কী হতে যাচ্ছে? এই প্রথম পদক্ষেপটাই কিন্তু নতুন প্রশাসনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আজকের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।